সবাইকে স্বাগত জানাই অভিবাসীর আদালত অনুষ্ঠানে। সাথে আছে আমি রঞ্জন শুভ্র। অভিবাসন প্রত্যাশী মানুষকে সচেতন করতে আমাদের এই আয়োজন। প্রতি মাসের চতুর্থ শনিবার এই সময়টিতে বিরতিহীন আলোচনায় আমাদের সাথে থাকেন অভিবাসন ইস্যুতে সমস্যাগ্রস্ত নাগরিক এবং তাদের সমাধান দিতে বিশেষজ্ঞরা। বিদেশে উচ্চ বেতনের কাজের প্রলোভনে শত শত শ্রমিক পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্যে, কিন্তু বাস্তবে গিয়ে অনেকেই পাচ্ছেন না চুক্তি অনুযায়ী কাজ বা বেতনও। কেউ কেউ প্রথম মাসে দেশে ফেরত আসতে বাধ্য হন, কেউ বা বৈধতা হারিয়ে প্রাণ হাতে নিয়ে অসহায় হয়ে বিদেশ বিভুঁয়ে ঘুরে বেড়াচ্ছেন, পাচ্ছেন না ক্ষতিপূরণও। দালালের ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছে বহু পরিবার। এমন প্রেক্ষাপটে অভিবাসীর আদালতে আজকে এসব নিয়ে আলাপ করব অভিবাসন সংশ্লিষ্টদের সাথে। আমাদের সাথে আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ সেলিম রেজা, আরও আছেন টাঙ্গাইল জজ কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির। এছাড়াও আমাদের সাথে স্টুডিওতে আছেন 3 ভুক্তভোগী, সৌদি আরবে অবস্থানরত ভুক্তভোগী মাসুদের বাবা আব্দুর রাজ্জাক, আছেন সৌদি আরব ফেরত ভুক্তভোগী মনিরুল ইসলাম এবং আছেন দুবাই ফেরত ভুক্তভোগী দেলোয়ার হোসেন। দর্শক, সুযোগ রয়েছে ভুক্তভোগীদের সমস্যা বা প্রশ্ন শুনে বিশেষজ্ঞদের পরামর্শ জানান। সরাসরি টেলিফোন করতে পারেন, এমন বিড়ম্বনায় পড়েছেন দর্শকও। সুযোগ থাকবে সরাসরি ফোন করার 0966677311 অথবা 022222292381 নাম্বারে। এছাড়া অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ডায়াল করতে পারেন 333 এই নম্বরে। স্বাগত আপনাদের দুজনকে। আমি আলোচনা যাব, আপনাদের কাছ থেকে শুনবো। অভিবাসন সংশ্লিষ্ট আপনারা দুজনই দীর্ঘদিন ধরেই এই বিষয় নিয়ে কাজ করেছেন, কিন্তু তার আগে আমাদের সাথে যারা ভুক্তভোগী রয়েছেন তাদের কথা একটু যদি শুনে আসতে চাই। শুরুতেই আব্দুর রাজ্জাক, আপনার কথা একটু শুনতে চাই। হ্যালো। জি। তো আমার ছেলেটা ওই রিবন দালালটা দিয়া 6 লক্ষ টাকা বিদেশ পাঠাইছি সৌদি আরব। তো সে অন্তরিক 6 মাস কালে কাম টাম কিচ্ছু নাই। 7 মাস কালেও ওই অসুখ হইলো, অসুখ হলে দেশের বাড়ি পাঠাইলো, দেশের বাড়ি পাঠাইলো পারা তো চিকিৎসা হয়ে আয়গা। তো চিকিৎসা 2 মাস চিকিৎসা করে মনে করেন দেশে আবার গেছে। আর 2.5 মাস ধরে ছেলের কোনো কাম টাম কিচ্ছু হইতে নাই। ছেলে মনে করেন 15-5 দিন ধরে, কিন্তু ছেলের পাইতাছি না, কথাই শোনা হারতাছি না, যোগাযোগ করতে পারছি না। তার কাগজপত্র কি মানে তার সাথে আছে নাকি? হ্যাঁ আছে, পাসপোর্ট টাসপোর্ট সব আছে তার কাছে। এখন মনে করেন আপনার কাছে এই সরকারের কাছে যে আইনত বিষয়টা হয়, আমার যেটা ভালো হয় সেই ভালোটা আপনারা করে দিবেন। বুঝতে পেরেছি। আমি একটু মনিরুল ইসলাম, আপনার কথা একটু শুনে নিতে চাই। আসসালামু আলাইকুম। আমি সাব এজেন্ট মোহাম্মদ আবু তালিফের দ্বারা 4 লক্ষ টাকা দিয়ে সৌদি আরবের জন্য তার কাছে 4 লক্ষ টাকা দেই আমাকে সুপার মার্কেটে কাজ দিবে। উনি আমাকে অনেক ঘোরাঘুরির পর, অনেক জল্পনা কল্পনার পর এই দেশেই অবশেষে সৌদি আরব নেয়। সৌদি আরব নেওয়ার পর আমাকে ওই কাজ, যে কাজের জন্য আমাকে নেওয়া হয়েছে, ওই কাজ না দিয়ে বিভিন্ন ধরনের কাজের কথা বলে এবং নেয়ও। ওই কাজে যাই, 3-4 দিন রাখার পর আবার ফেরত নিয়ে আসে, আবার যে ভাঙলো সেটা নিয়ে আসে, কিন্তু মূল যে কাজ আমাদের দিয়ে করানো সে কোনো কাজ দেয় না। পরে অবশেষে একটা পেট্রোল পাম্পে কাজ দেয়। সেই পেট্রোল পাম্পে 3 মাস কাজ করি, কাজ করার পর বেতনও পাই। কিন্তু হঠাৎ একদিন আমি যে ক্যাম্পে থাকি, যে রুমে থাকি, সেটা রাস্তার সাথেই ছিল। আমি রুম থেকে বেরোনোর সাথে সাথে দেখি সামনে পুলিশের গাড়ি এবং পুলিশ আমাকে ডাক দেয়। তখন পুলিশের ডাকে সাড়া দিয়ে আমি পুলিশের কাছে গেলে আমার কাছে আকামা চায়, কিন্তু ইতিমধ্যে 5 মাসের মধ্যে আমাকে কোনো আকামা কোম্পানি দেয় নাই। শুধুমাত্র বন্ধুদের মাধ্যমে আমি জানি যে আমার 3 মাসের আকামা হয়েছে এবং একটা নাম্বার আমাকে দেয়, সেখানে আমার পাসপোর্ট নাম্বার এবং আমার নাম দেখতে পারি, আমার আকামা নাম্বার দেখতে পারি, তাদের কল্যাণে আর কি, কিন্তু কোম্পানির লোক আমাকে দেয় নাই। তখন সেই নাম্বারটা আমি পুলিশকে দেই, তারা মোবাইলের মধ্যে একটা অ্যাপসে সেটা দিয়ে পরীক্ষা করে আমাকে হুরুপ দেওয়া, মানে আমি পলাতক। কিন্তু তখন আমি রানিং কোম্পানিতে কাজ করতেছি, আমি আসলে পলাতক ছিলাম না। কিন্তু পুলিশ তখন আমাকে ধরে নিয়ে যায় এবং 20 দিন সফর জেলে রাখার পর আমি দেশে ফেরত আসি একদম নিঃস্ব হয়ে। আমি
এই জন্য আসলে আমি সবকিছু হারিয়েছি। ক্ষতিপূরণ চান। আমি একদম সরকারের একদম কাছে ক্ষতিপূরণ একদম চাই। পরিষ্কার। আমি যদি মোহাম্মদ সেলিম রেজা আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বিদেশে কাজের স্বপ্নে যাওয়ার পরও কেন অনেকে চুক্তি পান না, মানে এই ঘটনাটা আমরা আসলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, দশকের পর দশক ধরে শুনছি। সমস্যাটা কোথায়, একদম সোজা সাপটা ভাবে যদি জানতে চাই যে কেন আসলে চুক্তি অনুযায়ী কাজ পান না? এটার সমস্যা যে মানে আসলে এই ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক এবং এই যে তারা ওখানে যাওয়ার পরে যে কাজ পায় না, এটার জন্য আপনি জানেন যে বিদেশে যে যায় এটা কিন্তু টু ওয়ে ট্রাফিক। একটা অংশ হলো আমাদের সাইডে, আর একটা অংশ হলো যেখানে যায় ওই দেশের হোস্ট কান্ট্রিতে। এখন আমাদের একজন লোক যখন যাচ্ছে, তার যদি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট থাকে এবং সৌদি আরবে যে যায়, এটা কিন্তু প্রত্যেকটা সৌদি আরবে যারা লোক নেয় তারা এখানে কোনো রিক্রুটিং এজেন্সিকে কিন্তু অবশ্যই ওকালা দেয়, এবং তার যদি পাসপোর্ট যদি এখানে বিএমইটিতে চেক করা যায় তাহলে কিন্তু ধরা যাবে যে কোন এজেন্সির মাধ্যমে গিয়েছে এবং কোন কোম্পানিতে গিয়েছে। এখন এই যে এজেন্সি যে তাকে পাঠালো যে কাজের জন্য, আসলে সেই কাজেরই ভিসা দিচ্ছে কিনা এটাকে চেক করতে হবে যে সেই কাজের ভিসা দিচ্ছে কিনা, এবং ওখানে যিনি ওনাকে এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য যিনি নিলেন ওনার আসলে ওখানে ওই এমপ্লয়মেন্ট দেওয়ার সুযোগ আছে কিনা। এটা কিন্তু উভয় দেশেরই কিন্তু দায়িত্ব, কিন্তু এইখানেই একটা বিরাট গ্যাপ হয়। এই গ্যাপের কারণেই, তার কারণ যিনি গেলেন, যেমন আমি মনিনুলের কথা যদি ধরি, তাহলে মনিনুল দেখেন একটা ইয়ং, একটা স্মার্ট একটা ছেলে এবং অত্যন্ত পটেনশিয়াল। সে যদি কোনো একটা বিষয়ে, তার বাড়ি কোথায়, টাঙ্গাইলে কোনো একটা বিষয়ে যদি সে দক্ষতা উন্নয়ন, আমি মোহাম্মদ সেলিম রেজা, আমি আসবো সেই প্রসঙ্গে, দক্ষতা এবং প্রশিক্ষণের বিষয়টি। আরেকটা আব্দুর রাজ্জাকের ক্ষেত্রে যেটি হয়েছে, মানে তার ছেলে মাসুদ ভুক্তভোগী যে এখন ঘুরে বেড়াচ্ছে, একরকম যোগাযোগ করতে পারছে না। আমি প্রশিক্ষণের প্রসঙ্গে আসবো, তার আগে একটু যদি ছোট্ট করে আপনার কাছে জেনে নিতে চাই যে ক্ষতিপূরণ চান বা তাদের আসলে এখন করণীয়। আচ্ছা, আমি সেইটাই আসি যে প্রথমে আব্দুর রাজ্জাক সাহেব তার ছেলেকে পাঠিয়ে যে প্রতারণার শিকার হয়েছেন, ওনার এখন ইমিডিয়েটলি যেটা করা দরকার সেটা হলো যে বিএমইটি অথবা মন্ত্রণালয়ে একটা কমপ্লেন করা দরকার, এবং এই কমপ্লেনটা একটা ইমিডিয়েটলি যদি আমাদের জেদ্দার আন্ডারে হয় তাহলে জেদ্দা, অথবা আমাদের মিশন আছে রিয়াদে, যেখানকার আন্ডারে হয় সেখানে তাকে তার সমস্ত ডিটেলস, পাসপোর্ট কপি টপি পাঠিয়ে সেখানে দেখা দরকার যে তার কোথায়, যেহেতু তার সাথে কোনো যোগাযোগ হচ্ছে না, সেই জন্য আমাদের এমবাসিকে এই দায়িত্বটা দিতে হবে, এবং এটা মিনিস্ট্রি থেকে অথবা বিএমইটি থেকে ইমিডিয়েটলি ওনাকে এখন একটা দরখাস্ত করতে হবে, মানে আবেদন করতে হবে, এবং সাথে সাথে আমাদের এটা আমাদের কি বলে জেদ্দা অথবা রিয়াতে পাঠাতে হবে, যে মিশনের আন্ডারে, সেখানে তাকে দেখে তার ছেলের কি হয়েছে ওইখানে একটা ব্যবস্থা নেওয়া, যে তাকে ওই কোম্পানি ফাইন্ড আউট করে তাকে, উনি যেটা বলছেন যে আমার যাতে কাজ দেয়, কাজ দেয়, এটা কিন্তু ওখানকার মিশন এটা টেক আপ করতে পারে। আর বাংলাদেশে এখানে উনি যে অ্যাপ্লিকেশন দিল, সেই অ্যাপ্লিকেশনের প্রেক্ষিতে এখানকার যে রিক্রুটিং এজেন্সি আছে তাকে তো ইজিভাবে ফাইন্ড আউট করতে পারবে। তার কারণে আমি বললাম না যে কোনো না কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এসে গেছে, তার কারণ এজেন্সির ওকালা দেয় এবং ওকালা ছাড়া যেতে পারে না। কাজেই এইখান থেকে সেই রিক্রুটিং এজেন্সিকে ধরতে পারে, বিএমইটি সেটা ধরে তাদের কাছ থেকে ব্যবস্থা নেবে যে তার ছেলেকে পাঠানো হয়েছে, তাড়াতাড়ি তার এটা সমস্যার সমাধান করে। এটা টু ওয়ে মানে অ্যাকশনটা নিতে হবে। একদম পরিষ্কার। শুনবো নিশ্চয়ই আপনার কাছ থেকে আরও। অ্যাডভোকেট হুমায়ুন কবির, আমরা আসলে এই ধরনের ঘটনাগুলোতে দুটি বিষয় বা মানে ব্যক্তি বা প্রতিষ্ঠান খুব প্রায়ই শুনতে পাই, রিক্রুটিং এজেন্সি, স্থানীয় দালাল, এবং দুজনের ক্ষেত্রে আমরা একই ঘটনা দেখেছি যে এজেন্সি কোনো দায় নিচ্ছে না, এজেন্সি প্রতারণা করছে, দালাল আসলে তারপরে হুমকি দেয়, টাকা নিয়ে আর তার কোনো খোঁজ থাকে না, অতিরিক্ত অর্থ নেয়। এই দুজনের ক্ষেত্রে আসলে দালাল বা রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইনি কোনো ধরনের পদক্ষেপ নিয়ে ক্ষতিপূরণ নেওয়ার সুযোগ আছে কিনা? আইনি পদক্ষেপ, প্রথমে আপনাকে ধন্যবাদ, সেই সাথে স্যারের সাথে অনেক দিন পরে একত্রে বসলাম, স্যারকেও ধন্যবাদ, এবং যারা শুনছেন এই মুহূর্তে এই অনুষ্ঠানটা তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনার প্রশ্নের উত্তরে শুরুতে আমি একটা কথা বলবো যে এই আইনে, অর্থাৎ আমাদের 2013 সালের বৈদেশিক কর্মসংস্থান আইনে অনেকগুলো অধিকারের কথা কিন্তু বলা আছে, কিন্তু সেই সাথে
আবার 2023 সালের যে অ্যামেন্ডমেন্টটা হচ্ছে খুব বিশাল এবং ব্যাপক একটা অ্যামেন্ডমেন্ট, সেখানে কিন্তু যারা অভিবাসী কর্মী হিসেবে বিদেশ যাবেন তাদের কিন্তু কিছু দায় দায়িত্বের কথা বলা আছে। আর যে কথাটা আমি আসলে এই অনুষ্ঠানে যতটা অনুষ্ঠানে আমি যোগদান করেছি প্রত্যেকটা অনুষ্ঠানেই কিন্তু বলছি যে আসলে আমার দায় দায়িত্বটা যদি সঠিকভাবে আমি যদি প্রতিপালন না করি তাহলে কিন্তু অধিকার আদায়ের বেলায় গিয়ে কিন্তু আমি সেটা আইনের ক্ষেত্রেই হোক, আদালতের ক্ষেত্রেই হোক, সালিশের ক্ষেত্রেই হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আসলে আমি আমার সেই অধিকারটা আদায় করতে পারবো না। আপনার প্রশ্নের উত্তরে যেটা বলবো, প্রথমে স্যার কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছেন, এই আইনে বলা আছে যে 29 ধারায় যে জিনিসটা বলা আছে যে প্রত্যেকটা অভিবাসী কর্মী যিনি বিদেশে আটকে আছেন বা আটককৃত আছে বা বিপদগ্রস্ত, তাকে কিন্তু তার সহযোগিতা পাবার আইনগত অধিকার থাকবে, দিতে হবে তাকে, এবং সেটা হলো বাংলাদেশের যে দূতাবাসগুলো আছে এবং মিশনগুলো আছে তাদের কর্তব্য। যদি কোনো রিক্রুটিং এজেন্সির তাদের দুর্বল, অর্থাৎ তাদের যদি কোনো ধরনের আমি বলবো যে তাদের গাফেলতির কারণে যদি কেউ বিপদগ্রস্ত হয় তাহলে তাদের টাকার মধ্যে আসবে। এখন আমি রাজ্জাক ভাইকে বলবো এবং মনিরুল ইসলাম ভাইকে বলবো যে প্রথমে আসলে আমি একজন আইনের ছাত্র হিসাবে, আমি আসলে বিশেষজ্ঞ হিসাবে নিজেকে দাবি করি না, আইনের ছাত্র হিসাবে এবং মফস্বল শহরে আমার এই প্রফেশনে থাকার কারণে যে অভিজ্ঞতাটা খুব একটা ভালো অভিজ্ঞতা না। মামলা মোকদ্দমায় সমস্ত সমস্যার সমাধান না, দীর্ঘসূত্রতা বিশাল একটা ব্যাপার, এবং একটা মামলা প্রমাণ করা বাদীর পক্ষে অত্যন্ত জটিল। এবং যারা প্রতারণা করে, বিশেষ করে সাব এজেন্ট, যাদেরকে দালালের ভালো একটা দিয়ে দিচ্ছে সাব এজেন্ট, তাদের যে প্রতারণার কত রং আর কত ঢং, সেইখানে ওনারা গিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করাটা খুব কঠিন। এই কারণে আপনাদের প্রথম দায়িত্ব হলো যে আপনারা একটা আপোষের মাধ্যমে চেষ্টা করেন, বিএমইটিতে অভিযোগ দায়ের করেন, সালিশের মাধ্যমে চেষ্টা করেন। যদি আপনারা ফেলুর হন তারপরে কিছু আপনারা ডকুমেন্টস, আর বর্তমানে এভিডেন্স সেক্টর একটা কিন্তু এখানেও কিন্তু বড় একটা পরিবর্তন আসছে, ডিজিটাল এভিডেন্সগুলো, অর্থাৎ আপনাদের সাথে ডিজিটাল ওয়েতে ইলেকট্রনিক্স যেসব লেনদেনগুলো, কথাবার্তাগুলো, সেগুলো কিন্তু সাক্ষী হিসাবে ব্যবহার করা হবে। কাজে আমি প্রথমে অনুরোধ করব আপনারা প্রাথমিক স্টেজে আপনারা আপোষের চেষ্টা করেন, আপনারা ডকুমেন্ট তৈরির চেষ্টা করেন। সর্বশেষ যদি নাই হয় তাহলে কিন্তু বাংলাদেশের, অর্থাৎ আপনাদের জন্য কিন্তু বাংলাদেশ সরকারের লিগাল এইড আছে, যদি আপনাদের সামর্থ্য না থাকে সেখানে সহযোগিতা করার। আজকে আমরা যাদের সৌজন্যে এখানে বসছি, রামরু, তারা একটা আইনগত সংস্থাগুলো সহযোগিতা করতে পারে। একদম 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 পরিষ্কার। হুমায়ুন কবির, আমি শুনবো আপনার কাছ থেকে। আর আমি আমাদের সাথে দেলোয়ার হোসেন, আরেকজন যে ভুক্তভোগী, তার কথা একটু শুনে আসি। আসসালামু আলাইকুম। আমার এজেন্সি বাদশা 4.5 লক্ষ টাকা দিছি দুবাই নিশাল নিয়ে হাইরা, আমার কাজ দেওয়ার কথা সে কাজ আমার দেয় নাই, অন্য কাজ দিছে, এই মিশনের কাজ। ও কাজে থেকে আওয়ার পরে ক্যাম্পের সামনে থেকে আমার পুলিশে ধরছে, কাগজপাতি নাই, কোনো কাগজপাতি করে দেয় নাই, দইরা যে কাজের কথা বলা হয়েছিল সেটিও দেয় না, সে কাজও দেয় নাই, আমার কোনো কাগজপত্রও দেয় না, কাগজপত্র দেয় নাই। আমি আপনি কি দূতাবাসের সাথে যোগাযোগ করেছিলেন এই যে যখন এগুলো পেলেন না? দালাল সাথে, দূতাবাসের সাথে, সেখানে দুবাই দূতাবাসের সাথে, আরব আমিরাতে? না না। জি বলুন। তখন আমি কাজ করে ক্যাম্পের সামনে আইছি, তখন আমার পুলিশে ধরছে। তখন আমি দালালে ফোন দিছি, দালাল ওই সময় ফোন পাইয়া ফোন বন্ধ করে ফেলাইছে। তাই সেই সময় থেকে আমার নাকি কোনো দালাল কোনো যোগাযোগ নাই, আজও পর্যন্ত যোগাযোগ নাই। আমার 11 দিন জেল খাটাইয়া বাংলাদেশে পাঠাইয়া দিছে, পাসপোর্টটাও তার কাছে, আপনার কাছে আমি এর বিধি ব্যবস্থা চাই। বুঝতে পেরেছি। মোহাম্মদ সেলিম রেজা, প্রবাসী কল্যাণ বা বাংলাদেশ সরকার আসলে এই জিনিসগুলো আসলে দেখভাল করে কিনা, বা ঠিক কতটা আসলে প্রবাসের মাটিতে আসলে কতটা শ্রমিকদের সাথে আসলে কতটা শ্রমিক বান্ধব, আমি আসলে যদি একদম সোজাসুজি জানতে চাই। যেমন এই যে দেলোয়ার হোসেন সাহেবের যে সমস্যা, তো ওনার এই সমস্যার জন্য কিন্তু ওখানে যে দুবাইতে যে সমস্যা হয়েছে, এই সমস্যার জন্য যে উনি কোথায় যাবে সেই জিনিসটাই কিন্তু উনি জানে না। এটা কিন্তু এখান থেকে যাওয়ার আগেই প্রশিক্ষণ থেকে সেটা জানা দরকার ছিল যে আমি যদি বিদেশে যাওয়ার পরে যদি সমস্যায় আমি পড়ি তাহলে আমাকে কি করতে হবে। ওখানে কিন্তু সে দূতাবাসের সহযোগিতা, মধ্যপ্রাচ্যে যাওয়া প্রবাসী শ্রমিকদেরকে এই ধরনের কোন ধরনের শর্ট টার্ম বা এটা কিন্তু শর্ট টার্ম প্রশিক্ষণ কি দিয়ে দেওয়া হয় না, বা প্রশিক্ষণের শর্ট টার্ম প্রশিক্ষণের কিন্তু ব্যবস্থা আছে।
আমি জানি না উনি প্রশিক্ষণ নিয়ে গিয়েছিলেন কেন, এবং সেই প্রশিক্ষণটা কিন্তু বাধ্যতামূলক, যদিও সেটা 3 দিনের, এটা আরও স্ট্রাকচার করা দরকার, আরও ভালো করা দরকার, কিন্তু একটা প্রশিক্ষণের ব্যবস্থা কিন্তু আছে। যেমন উনি জানেই না যে মানে আমি এই সমস্যায় পড়লে আমি কোথায় যাব, কিভাবে যাব, এবং এই সমস্যার প্রতিকারটা কি, উনি কিন্তু সেটা জানে নাই। এবং উনি যদি ওখানে জানতেন যে এই সমস্যার প্রতিকারের জন্য আমাকে দূতাবাসে যেতে হবে, দূতাবাসের সহযোগিতা নিতে হবে, এবং ওখানে কিন্তু আমাদের অনেক দূতাবাসে, বিশেষ করে মিডল ইস্টে আমাদের কিন্তু লয়ারও নিয়োগকৃত আছে। কাজে এই হটলাইন নম্বরও দেওয়া থাকে, হটলাইন নম্বরও দেওয়া থাকে, এবং ওখানে লেবার কাউন্সিলর আছে, লেবারের ফার্স্ট সেক্রেটারি আছে, তাদের কাছে কিন্তু স্বর্ণাপন্ন হলে ওখান থেকে যদি সমস্যার সমাধান করার কিন্তু একটা পথ ছিল, কিন্তু সেটা কিন্তু ওনার না জানার কারণে কিন্তু সেই জন্য আসলে আমাদের যেটা করণীয় সেটা হলো যে সরকারের পক্ষে থেকে যেটা করণীয় সেটা হলো যে কোনো কর্মীকেই প্রশিক্ষণ ছাড়া এবং ওই দেশের ভাষা জানা ছাড়া তাকে যেতে দেওয়া। এই আপনার কথার প্রসঙ্গে যদি একটু আসি, শিক্ষা ও প্রশিক্ষণ একজন শ্রমিকের জন্য আসলে কতটা জরুরি এই মুহূর্তের বিশ্বে এসে? এই মুহূর্তের বিশ্বাসে যদি আমি বলি সবচেয়ে জরুরি হলো প্রশিক্ষণ। এই দেখেন মনিরুল ইসলাম এখানে বসে আছে, ও তার মতো একটা পটেনশিয়াল একটা ইয়ং বয়, সে কিন্তু তার ভবিষ্যৎটা খুবই সুন্দর হইতে পারত। সে টাঙ্গাইলে টিটিসিতে যে একটা প্রশিক্ষণ নিয়ে ভাষা শিখে, এই মডেল তো আছে আমাদের। এই যে যারা কোরিয়া যাচ্ছে, যারা জাপান যাচ্ছে, কষ্ট করে ভাষা শিখে কাজ শিখে যারা যাচ্ছে, তাদের ক্ষেত্রে তো এরকম হচ্ছে না। এবং ওনার মতো একটা পটেনশিয়াল ছেলে সে যদি ওই লাইনে হাঁটতো তাহলে কিন্তু তার জীবনটা কিন্তু অনেক ভালো হইতো। আমাদের মানুষেরও কিন্তু এই যে প্রশিক্ষণ নিতে যে একটু কষ্ট, প্রশিক্ষণ কিন্তু নিতে চায় না, প্রশিক্ষণমুখী হয় না। এটা কিন্তু আমাদের একটা মানে সামাজিকভাবে এটাকে পপুলার করতে হবে এবং মানুষকে জানাইতে হবে যে আপনি প্রশিক্ষণ নিয়ে গেলে আপনার জীবনটা অনেক সুন্দর হবে, আপনার এরকম প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই, আপনার ওখানে চাকরি নিশ্চিত, আপনি নিজেই বুঝে যেতে পারবেন, নিজেই আপনার কাগজপত্র সব কিছু দেখে যেতে পারবেন, আপনি নিজের অধিকার। এই যে অ্যাডভোকেট সাহেব যে বললো যে মানে ওনাদেরও কতগুলো দায়িত্ব আছে, এবং সেই দায়িত্ব এবং অধিকার সেটা যদি উনি সচেতন হইতেন এবং তাহলে কিন্তু তারা এই বিপদে কিন্তু পড়তেন না। সেই জন্য আমার যেটা সেটা হলো আমার যেটা প্রশিক্ষণ ছাড়া কাউকে বিদেশে যাতে না। আমরা যদি আসলে প্রোডাক্টটা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা বেতনও বেশি পাবো, আমরা সম্মানও বেশি হবে, এবং আমাদের এই যে হ্যাসেল বিদেশে যাইতে এবং টাকাও কম লাগবে। একদম। হুমায়ুন কবির, এই 3 জনের ঘটনায় আমরা শুনলাম, এই 3 জনের সংকটে আমরা শুনলাম, বাস্তবে আসলে আমরা পরামর্শও দিলাম, আপনি পরামর্শ দিয়েছেন, সেলিম রেজা পরামর্শ দিয়েছেন, বাস্তবে তাদের এই ধরনের এই পরিস্থিতিতে ক্ষতিপূরণ পাওয়া আসলে কতটা সম্ভব বা আদৌ কি পাবে কিনা, আপনি কতটা? এই আইনে সেটা হলো দেওয়ানি মোকদ্দমা করার, অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই আইনের কোনো বিধি এবং বিধান লঙ্ঘন করে কাউকে যদি অভিবাসী কর্মী হিসাবে বিদেশ প্রেরণ করে অথবা কোনো চুক্তি ভঙ্গ করে, তাহলে কিন্তু আপনার ফৌজদারি মামলা করার অধিকারকে ক্ষুণ্ণ না করে আবার তার আর্থিক ক্ষতিপূরণের জন্য ক্ষতিগ্রস্ত হলে সে দেওয়ানি মোকদ্দমা করতে হবে, অর্থাৎ টাকাটা আদায় করতে হবে। এখন সেই যে টাকাটা যে আদায় করতে যাবেন, এখানেও কিন্তু আবার আরেকটা প্রশ্ন আসছে, সেটা হলো ওই যে সাব এজেন্ট, তারা কিন্তু চায় অত্যন্ত সংগোপনে, অত্যন্ত চুপিসারে, সকলের অজান্তে, ইভেন আপনার অর্থাৎ আমি অভিবাসী কর্মী হিসাবে বিদেশ যাওয়ার মনস্থির করছি, আমার ওয়াইফও যেন না জানে, অর্থাৎ আমাকে একদম স্ক্যাটার্ড করে ফেলে। তার কারণটা কি, ওনারা একটা বুঝ দেয় সাব এজেন্ট যে আপনি যদি জানান হয়তো আপনার যারা শত্রুপক্ষ লোক আছে বা আদার্স যারা আছে তারা আপনার ক্ষতিগ্রস্ত করবে, এবং সেই টোপটা ওনারা খুব ভালোভাবে গিলে ফেলে। এজ এ রেজাল্ট হয় কি, কোনো ধরনের ডকুমেন্টস ওনাদের কাছে থাকে না, প্রমাণ থাকে না, এটা একটা দিক। এখন যে এই যে দেলোয়ার ভাই, দেখেন এজ এ হিউম্যান বিং হিসাবে প্রত্যেকে আমরা লাভের আশা করব, কিন্তু আমরা যেন অতিরিক্ত লোভী না হই। এই দেলোয়ার ভাই কিন্তু কাতারে 9 বছর সে চাকরি করতো, তারপরেও কিন্তু তার এক বন্ধুর প্ররোচনায় সে কিন্তু দুবাই যাওয়ার মনস্থির করছে। তাহলে এই যে জায়গাগুলো, স্যারও কিন্তু সেই কথাটাই বললেন যে আমরা যখনই যাওয়ার সিদ্ধান্ত নিব তখন এখানেও কিন্তু আছে তথ্যের অধিকার, অর্থাৎ 26 ধারায় বলা আছে এই আইনে যে তথ্যের অধিকার। যখন একজন অভিবাসী কর্মী বিদেশ যাওয়ার মন স্থির করব, সাথে সাথে সেই অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে অভিবাসন ভালোভাবে জেনে শুনে কি কি অধিকারগুলো আছে সেই অধিকারগুলো জেনে শুনে
বুঝে তারপরে আপনি সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তগুলো নেওয়ার পরে তারপরে যদি আপনি ঠকে যান তখন আপনি আইন আদালতের আশ্রয় নেবেন। আর আইন আদালতের আশ্রয় নিতে গেলে বারবার আমি যেটা সেটা হলো মৌখিক, ডকুমেন্টারি, অথবা বর্তমানের যে আইটির যুগ, এই ইনফরমেশনগুলো এই প্রমাণগুলো। মোহাম্মদ সেলিম রেজা, আমরা আসলে যারা ক্ষতিগ্রস্ত তাদের অসচেতনতার কথা বললাম, তাদের গাফিলতির কথা বললাম, এবং যারা সাধারণ মানুষ অনেকেই প্রশিক্ষণ না নিয়ে গেলে এই ধরনের নানা ধরনের ভুল করে থাকেন। দূতাবাসগুলোকে আসলে যথাযথ দায়িত্ব পালন করছে কিনা? দূতাবাসগুলো দায়িত্ব পালন করার কথা, দায়িত্ব পালন করার জন্যই তো তাদের ওখানে পাঠানো হয়। এবং এই বিশেষ করে যে সকল মিশনে আমাদের লোকজন আছে, যে সকল মিশনে ধরেন যে প্রবাসী বাংলাদেশি আছে, সেখানে তো স্পেসিফিক্যালি লেবার উইং আছে এবং তাদের কাজই তো তাই, নিশ্চয়ই তারা করে। কিন্তু কথা হলো যে তাদের কাছে যে যেতে হবে, তাদের কাছ পর্যন্ত ইনফরমেশনটা পৌঁছাতে হবে, এইখানে একটা গ্যাপ আছে। আর একটা হলো যে আমাদেরও লিমিটেশন আছে। ধরেন যে যেখানে 4-5 লাখ 10 লাখ লোক আছে, সেখানে হয়তো দেখা যাবে যে মানুষ 2-3 অফিসার আছে বা 2-3 জন স্টাফ আছে, তাদের পক্ষে এটা সম্ভব হয় না। কাজেই এটা পরিসর আরো বাড়াইতে হবে, আমাদের লোকবল বাড়াইতে হবে। মানে আমরা কি আসলে যথেষ্ট শক্তিশালী কিনা সংশ্লিষ্ট দেশগুলোতে কোনো ধরনের পদক্ষেপ নিতে, নিজেদের শ্রমিকদের সুরক্ষা দিতে? কারণ আমরা অন্য দেশের ক্ষেত্রে দেখি, বা ভারত, ফিলিপিন্সের মতো দেশগুলোতে দেখি, কোনো ধরনের সংকট হলে তারা সেগুলো যথাযথ পদক্ষেপ নিতে পারে বা আদায় করে নিতে পারে। সেক্ষেত্রে আমরা কি আসলে অতটা শক্তিশালী অবস্থান? না, এটা শক্তিশালীর বিষয় না। বিষয়টা হলো যে আপনি ডিপ্লোম্যাটিক্যালি কতটা তাদের কাছাকাছি যেতে পারলেন। এবং অবশ্যই যদি তথ্য প্রমাণ এগুলো নিয়ে, যেমন এটা কিন্তু প্রত্যেক দেশে, যেমন সৌদি আরবের কথা আমি বলি, জয়েন্ট ওয়ার্কিং কমিটি আছে কিন্তু 2 দেশেরই, এবং এই মিটিংগুলো কিন্তু রেগুলার হওয়া উচিত। যে এই যে জয়েন্ট ওয়ার্কিং কমিটি যেটা আছে, এই মিটিংগুলো কিন্তু রেগুলার বেসিসে দিতে হয়, বছরে 2 বার হওয়ার কথা, 6 মাস পর পর হওয়ার কথা। তাহলে কিন্তু এই সব সমস্যা নিয়ে কিন্তু তাদের সাথে আলাপ করে এবং তথ্য প্রমাণ নিয়ে যদি তাদের কাছে যাওয়া যায়, তুলে ধরা যায়, অবশ্যই এটার সমাধান আছে। এবং এই মিটিংগুলো অর্থাৎ আমাদের আরও অ্যাক্টিভ হইতে হবে, এবং এই মিটিংগুলো যাতে রেগুলারলি হয় সেগুলোর ব্যবস্থা করতে হবে। এবং তাদেরকে জানাইতে হবে যে আমার একটা লোক তোমার দেশে আসতেছে উইদাউট ভিসাতে না, এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আসতেছে, তাহলে সে কেন এখানে এসে চাকরি পাবে না, কেন এখানে এসে বেতন পাবে না, কেন এখানে এসে আকামা পাবে না, এগুলো খুব শক্তিশালীভাবে এটা তুলে ধরতে হবে। এবং আমরা 3 জনের ক্ষেত্রেই দেখলাম যে এক ধরনের আকামা না দেয়া, পাসপোর্ট আটকে রাখা, এবং কাজ না দিয়ে বের করে দেয়া। এবং এই যে মনিরুল ইসলামের প্রতি কীরকম অবিচার করা হয়েছে, এটাও কিন্তু এক ধরনের বড় ধরনের প্রতারণার ফাঁদ। তার কারণ মনিরুল ইসলামকে নিয়ে গেছে যে কোম্পানিতে, সে কিন্তু জানে না যে ওই কোম্পানিতে সে কাজ করছে কিনা। হয়তো যে কোম্পানিতে বা যার আন্ডারে গিয়েছে, যে কফিলের আন্ডারে গিয়েছে, সেই কফিলের কাছে হয়তো কাজ করে নাই বা অন্য জায়গায় তাকে রাখছে, কিন্তু ওই কফিল কিন্তু ওই এমপ্লয়ার কিন্তু একটা কেস করে দিয়ে রাখছে যে সে পলাতক। এখন পলাতক হিসেবে যে কেস দিয়ে রাখছে, ওকে যখনই পুলিশ ধরবে তখনই কিন্তু তাকে দেশে পাঠিয়ে দিবে। এবং দেশে পাঠিয়ে দেওয়ার পরেই ওর যখনই এক্সিট হয়ে যাবে, ও তো পলাতক ছিল, পুলিশ ধরছে, তাকে পাঠিয়ে দিছে, ও কিন্তু আরেকজন নেওয়ার কোটা তার খালি হলো। মানে এটাও কিন্তু এক ধরনের প্রতারণার ফাঁদ। এবং এটা কিন্তু ওই পাশে যে দালাল থাকে এবং এই পাশে যে দালাল থাকে, তারা কিন্তু মানে যুক্তভাবে এই কাজটা করে, যে ও গেল, ও জানছে না যে ওর জায়গায় আরেকজনকে নিয়ে যাওয়া, একইভাবে আরেকজনকে নিয়ে যাওয়া। সেই জন্য যেমন একজন এমিরাতের লোক বা একজন কুয়েতি, একজন যে সৌদি আরবের আছে, সে কিন্তু তার বাড়িতে কাজ করার জন্য সে 5টা লোক নিতে পারে, যেমন কুক, ড্রাইভার, তারপরে কি বলে, অর্থাৎ গৃহপরিচারক নিতে পারে। এবং এটা যদি নিয়ে যাওয়ার পরে যদি এরকম তাকে কাজ করার কথা তার বাসায়, সে যদি বাসায় না থাকে অন্য জায়গায় কাজ করে, তাহলে কিন্তু তাকে পুলিশে ধরবে। এবং সেই ফাঁদটাই কাজে লাগে। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ আপনাদের কথা বলার জন্য। অভিবাসী কিংবা অভিবাসন প্রত্যাশী যে কাউকে সহায়তা করে থাকে রামরু। অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য সেবা পেতে অথবা এই সংক্রান্ত অভিযোগ জানাতে রামরুর ঠিকানা অথবা 333 নম্বরে যোগাযোগ করতে পারেন। ঠিকানা 179 সাত্তার ভবন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা 1000। ইমেল করতে পারেন অভিযোগ ramru@slashdh.com।
rmmm@gmail.com, ফেসবুকে জানাতে পারেন www.facebook.com/rmmru। এছাড়া ফোন করতে পারেন 0088 019111 744 624 এবং 333 এই নম্বরগুলোতে। এই ছিল আজকের মতো অভিবাসীর আদালতে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।